বাংলাদেশের প্রায় ৭০ থেকে ৮০% মানুষ কোনো না কোনোভাবে দাঁতের সমস্যায় ভুগছে, কিন্তু তারা একেবারেই কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। সরকারি পর্যায়ে ডেন্টাল চিকিৎসার ঘাটতি, আধুনিক চিকিৎসার সীমাবদ্ধতা এবং সেই সাথে জনসাধারণের দাঁতের সমস্যাগুলো নিয়ে সচেতনতার কিন্তু অনেক অভাব রয়েছে। আর এই বিষয়গুলো কিন্তু এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। আজ আমরা বাংলাদেশে দাঁতের চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসার বাস্তবতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আসিফুজ্জোহা রাজ, মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর শামীম সুলতানা রুমা, বিভাগীয় প্রধান ডেন্টাল অ্যানাটমি, সাফেনা উমেন্স ডেন্টাল কলেজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে ডক্টর রাজ আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই। আমরা তো কম বেশি সবাই জানি যে আসলে দাঁতের বিষয়ে না সবাই একটু কম সচেতন, একটু অবহেলা করে থাকে। একটু আপনার কাছে জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে দাঁতের যে সমস্যাগুলো রয়েছে সেটার প্রেক্ষাপট আসলে কোন অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের মানুষ কতটা সচেতন দাঁতের বিষয়ে। জি, খুব ভালো একটি প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন যে এখনো পর্যন্ত অন্যান্য রোগ যেমন শরীরের অন্যান্য অঙ্গ, লিভার, হার্ট, কিডনি বলি, এখানে মানুষ যত সচেতন হচ্ছে, ডেন্টাল বা মুখের অভ্যন্তরীণ রোগ নিয়ে কিন্তু একদমই সেরকম সচেতনতা দেখা যায় না। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কীভাবে দাঁতকে পরিষ্কার রাখতে হয়, কি করলে দাঁতের প্রধান রোগগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারবো, তার একেবারে নিচু পর্যায়ের ধারণা থাকলেও সেটা মেনে চলে না কেউ। কারণ হিসেবে ব্যাখ্যা করা যায় যে মুখের মধ্যে তো অনেক দাঁত রয়েছে। ছোটদের 20টি দাঁত পড়ে যেয়ে বড়দের 32টি দাঁত উঠে, এই 2 দাঁত ভেঙে চলে পড়ে গেলে কী বা সমস্যা হয়, এই ধরনের ধারণা কিন্তু এখনও পর্যন্ত কাজ করে। আর এই ধারণাটা বেশি প্রবল হয়ে যায়। আপনি দেখবেন যে এই গ্রাম পর্যায়ের এই রুগীরা এমনভাবে দাঁতের চিকিৎসা করে যাদের কোনো ডিগ্রি নেই, কোনো কিছুই নেই। দেখেন সেখানে চিকিৎসা করলেও তো রুগী কোনো না কোনোভাবে ভালো হচ্ছে, যার ফলে কিন্তু দাঁতের এই যে পরিষ্কার রাখা, দাঁতের রোগ মুক্ত রাখার যে বিষয়টি, সেটা কিন্তু এখনও স্পষ্ট না। আর আপনি জিজ্ঞেস করছিলেন বাংলাদেশের ডেন্টালের প্রেক্ষাপট। আপনি দেখবেন যে এই শুধুমাত্র শরীরে যত রোগ আছে, শুধু এই ডেন্টালের রোগের ক্ষেত্রেই কোনো মানুষকে কিন্তু এখন আর দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করতে হয় না। বরঞ্চ আপনার আমার অনেকের ফ্যামিলিতে কিন্তু অনেকে দেশের বাইরে আছে, তারাও কিন্তু বসে থাকে যে কখন বাংলাদেশে আসবে, এসে ডেন্টাল চিকিৎসা নিয়ে যাবে। এর কারণ হচ্ছে উন্নত বিশ্বে এখন যে চিকিৎসাগুলি হচ্ছে ডেন্টালের, প্রায় সব চিকিৎসাই আমাদের দেশের ডেন্টাল চিকিৎসাটা কিন্তু সফলভাবে দেওয়ার চেষ্টা করছে এবং এটা প্রমাণিত হয়েছে বলেই দেশের এই সেক্টরটি অনেক বেশি উন্নত যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য হেলথ সেক্টরের থেকে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে বাইরে যারা থাকে তারা দেশে এসে চিকিৎসা করছে, কিন্তু তারপরও কিন্তু এই যে পরিসংখ্যাটা যেটা আমরা জেনেছি যে 70 থেকে 80% মানুষের দাঁতের সমস্যা রয়েছে, সেটির কারণটি আসলে কি? এটির কারণ যে বললাম আগে থেকে যে অবহেলার একটি স্পষ্ট বিষয়। মুখের মধ্যে কী রোগ হয়, খুব কমন রোগ কিন্তু হয়, যেমন ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ। একদম স্কুলিং বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো কারোর মুখে কিন্তু খুব কমন এর একটি দাঁত ক্ষয় রোগ। এরপর আছে দাঁত শিরশির করা, আমাদের মধ্যেই আছে। ঠান্ডা পানি খাই বা চকলেট খাই, দাঁত শিরশির করে ওঠে, আইসক্রিম খেলে শিরশির করে ওঠে। এর পাশাপাশি মাড়ির রোগ খুব কমন, একটু বয়স হলে হয়। ব্রাশ করলে মাড়ি দিয়ে রক্ত পড়ে, থুতু ফেললে থুতুর সাথে রক্ত আসে। আর আছে বিভিন্ন ধরনের ক্ষত। এই কয়েকটি রোগের মধ্যেই কিন্তু বেশি এই ডেন্টাল রোগটা ঘোরাফেরা করে। এই সবগুলি রোগকে কিন্তু প্রিভেন্ট করা যায় কিছু জিনিস ফলো করলে। সব সময় আমরা যেটা বলি 4-5 জিনিস ফলো করলে। নাম্বার 1 হচ্ছে দাঁত ব্রাশ করা। আপনি দেখবেন ব্রাশ কিন্তু সবাই করে। এখন কিন্তু গ্রাম পর্যায়ে আমরা দেখেছি যে মানুষের বাসায় কিন্তু ব্রাশ পেস্ট এগুলি রয়েছে। বাট মানতে হবে যে ব্রাশের নিয়মটি ঠিকমতো হচ্ছে কিনা, কোন সময় করছে, দুটোই ইম্পর্টেন্ট। সময়টা আমরা অনেকে এখন জেনে গেছি। আগে যেমন আমরা ছোটোবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতাম, বাট বিজ্ঞান বলছে যে নাস্তার পর, মানে সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই দাঁতের ব্রাশের বিষয়টি নিশ্চিত করতে হবে। অনেকে অনেকক্ষণ ধরে ব্রাশ করে, আবার অনেকেই অল্প সময় ব্রাশ করে। বাট দাঁত ব্রাশের যে সময়টিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বেশি করলেও দাঁতের জন্য ক্ষতি, কম করলেও পর্যাপ্ত পরিষ্কার হবে না। দাঁতকে পরিষ্কার করার জন্যে 2 থেকে 2.5 মিনিট
আমি আবারও রিপিট করছি, মাত্র 2 থেকে 2.5 মিনিটে কিন্তু যথেষ্ট মুখের সবগুলি দাঁতের যে পৃষ্ঠগুলি আছে এগুলি পরিষ্কার করার জন্য। আচ্ছা, এই যে আমার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু সচেতন? আপনি যে বলছেন যে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত ব্রাশ করা, এটি কি আসলে বাংলাদেশের মানুষ মেনটেন করে? সেই জন্যই বললাম, আপনি যে বলছেন যে এত কমন কেন হচ্ছে এই রোগ, 70% কেন হচ্ছে? আমরা ব্রাশ করছি, নিয়ম মানছি না, কখন করছি সেটা মানছি না, 2 দিন করছি তো 3 দিন করছি না, আবার ব্রাশটি কীভাবে সংরক্ষণ করছি, কোন পেস্ট ব্যবহার করছি, সব কিছু মিলেই কিন্তু এই মুখের পরিচর্যার বিষয়টি নির্ভর করে। আচ্ছা, আরও জানবো বিস্তারিত আপনার কাছ থেকে। আমরা চলে যাচ্ছি ডক্টর শামীম সুলতানা আপনার কাছে। আমরা তো কম বেশি সবাই জানি যে আসলে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে কিন্তু চিকিৎসা ব্যবস্থাতে একটু কম উন্নত। তারপরে একটু আপনার কাছে জানতে চাইবো যে গ্রামাঞ্চলে আসলে দাঁতের যে চিকিৎসা, সেটার চিত্রটা আসলে কীরকম? ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে গ্রামের যে সাধারণ লোকজন আছে তারা হচ্ছে যে ডক্টর রাজ একটু আগে বলে গিয়েছে যে তারা নিয়মিত দাঁত পরিষ্কার করছে না, বা দাঁতের একটা সামান্য একটা কিছু হলে তারা কিন্তু ডক্টরের কাছে যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের শহরে যারা বসবাস করছেন তারা দেখা যাচ্ছে যে দাঁতের একটু শিরশির করলে বা একটা স্পট দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু তারা ডক্টরের কাছে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা ডক্টরের কাছে আসার পরে আমরা সাজেশন দিচ্ছি যে এটা মানে অল্প পর্যায়ে থাকাকালীন সময় আমরা বলে দিচ্ছি যে এখানে ফিলিং করতে হবে, বা যদি একটু বেশি পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ক্লিনিক থেকে তাকে বলে দেই যে এখানে আপনার রুট ক্যানাল করতে হবে, অ্যাটলিস্ট দাঁতটাকে আমরা সেভ করতে পারি। কিন্তু গ্রাম পর্যায়ে যেহেতু আমাদের সচেতনতার অনেক অভাব রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটা স্পট হলে আমরা ডক্টরের কাছে যাচ্ছি না। সেই স্পট থেকে দেখা যাচ্ছে যে আমাদের পালপাইটিস হয়ে গেছে, দাঁতের যখন ইনফেকশনটা আমার মজ্জাতে যখন চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে বলি পালপাইটিস। যখন হচ্ছে পালপাইটিস হয়ে যাচ্ছে তখন আমাদের রুট ক্যানাল নামের একটা ট্রিটমেন্ট আছে, সেটাকে করে আমরা দাঁতটাকে সেভ করতে পারছি। কিন্তু গ্রামের দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্টটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীর পক্ষে হচ্ছে পাশাপাশি কিন্তু গ্রামে তো আসলে ওই সুব্যবস্থাটা নেই। জি জি, সেখানে দেখা যাচ্ছে যে আপনার রুট ক্যানাল করার জন্য যে আমাদের আধুনিক যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করি বা ম্যাটেরিয়ালসগুলো আমরা মানে ব্যবহার করছি সেটার আপনার অনেক স্বল্পতা রয়েছে। সেক্ষেত্রে আসলে বিকল্প তারা কি ধরনের চিকিৎসা নিচ্ছেন? আমরা তো যতটুকু জানি যে গ্রামাঞ্চলে যারা রয়েছেন তারা আসলে ডাক্তারের পরিবর্তে তারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে, অথবা বিভিন্ন ধরনের, যে আমরা যদি বলি যে এক কথা অপচিকিৎসা, তারা কিন্তু সেই চিকিৎসার শরাপন্ন কিন্তু হচ্ছেন, যে বিভিন্ন ধরনের ঔষধ, বিভিন্ন ধরনের পাউডার, বিভিন্ন ধরনের মেসওয়াকের মতো। মেসওয়াক হয়তো আমাদের ইসলামগত দিক থেকে হয়তো সেটি গ্রহণযোগ্য, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি যে ভ্যানে করে বিভিন্ন ধরনের ঔষধ তারা অনেক কিছুই বিক্রি করছে। কিন্তু এসব বিক্রি মানে ইউজ করার পর থেকে দেখা যাচ্ছে যে যেখানে আমি দাঁতটাকে ফিলিং করে আমি রেখে দিতে পারছি, সেক্ষেত্রে আমাকে সেই সচেতনতার অভাবে আমাকে সেই দাঁতটাকে ফেলে দিতে হচ্ছে আর কি। শহর কেন্দ্রিক হলে সেই দাঁতটাকে আমরা ইমপ্ল্যান্ট করে আমরা অনেকভাবে রক্ষা করতে পারি, সেই স্পেসটাকে আমরা রক্ষা করতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে একটা পেশেন্টের আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে সে খেতে পারছে বা সে কথা বলতে পারছে, সব কিছু তার ফেসিয়াল একটা কন্ট্রোল যেটা থাকে সেটা সে মানে রক্ষা করতে পারছে। কিন্তু গ্রামের এই অপচিকিৎসার ফলে তাকে দেখা যাচ্ছে যে অনেক অল্প বয়সে সে দাঁতটাকে হারিয়ে ফেলছে। তাহলে তো আসলে আমরা বলতে পারি যে শহরাঞ্চলের তুলনায় গ্রামের মানুষের দাঁতের সমস্যা বেশি হচ্ছে, তারা সাফার করছে বেশি, কারণ তাদের হচ্ছে সচেতনতার অভাব রয়েছে, সাথে হচ্ছে মানে কোন ডক্টরের কাছে যাবে বা কিভাবে মানে তার ট্রিটমেন্টের প্রসিডিউর সে চালাবে, সেই জিনিসটার সচেতনতার অনেক অভাব রয়েছে। একটু ছোট্ট করে আপনার কাছে জানবো যে সাধারণত গ্রামের মানুষ আসলে কোন ধরনের দাঁতের সমস্যায় সব থেকে বেশি ভুগে থাকে? গ্রামে সাধারণত দেখা যাচ্ছে গ্রামের মানুষরা কিন্তু পান খাচ্ছে। জি জি, গ্রামের মানুষরা দেখা যাচ্ছে পান খাচ্ছে, তারপর হচ্ছে গুল নিচ্ছে, জর্দা খাচ্ছে। এটার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে যে মুখের মধ্যে খুব সহজেই আপনার ক্যারিজ আক্রান্ত হচ্ছে, সেখান থেকে আপনার পালপাইটিস হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মাড়ির বড় রকমের রোগ হচ্ছে, দাঁতগুলো আমাদের খুব অল্প সময়ের মধ্যে দাঁতগুলো নড়ে যাচ্ছে, দাঁতের লিগামেন্টগুলো নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার আরেকটা যে বড় সমস্যাটা সেটা হচ্ছে আপনার ক্যান্সার, খুব সহজেই হচ্ছে ওরাল ক্যাভিটিতে আমাদের ক্যান্সার হয়ে যাচ্ছে।
এই সচেতনতার অভাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে রাতের বেলা তারা পান খেয়ে সেই পানটাকে না ফেলে দিয়ে গালের মধ্যে রেখে দিচ্ছে। লং টাইম আপনার মুখের মধ্যে থাকার ফলেই দেখা যাচ্ছে যে সেখান থেকে বড় রকমের আপনার টিউমার হচ্ছে, সিস্ট হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এ ধরনের আপনার অনেক বড় রকমের রোগে আক্রান্ত হচ্ছে সহজে। আচ্ছা, আমরা এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমরা আবার চলে যাচ্ছি ডক্টর রাজ আপনার কাছে। আপনি তো দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করেন, বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন আপনার ডেন্টাল চিকিৎসা সংক্রান্ত। একটু জানবো যে আপনি তো বাইরের চিত্রটা দেখেছেন, সেখানে ডেন্টাল চিকিৎসাটা কতটুকু আধুনিক। আমরা যদি বাংলাদেশের সঙ্গে যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমরা আসলে কতটুকু পিছিয়ে রয়েছি, নাকি তাদের সমমনা আমরা ট্রিটমেন্ট করতে পারছি, সেটা একটু জানবো আপনার কাছে। একটু যদি আমরা বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, অন্যভাবে বলতে বাইরের দেশে কিন্তু সরকারি ম্যানেজমেন্টে যে চিকিৎসাগুলি দেওয়া হয় সেটি আসলে কিন্তু আমাদের দেশ থেকে কিছুটা উন্নত। কারণ আমাদের দেশের এইখানে যে ভালো চিকিৎসাগুলি হয় সরকারি পর্যায়ে, এখানে আসলে এত পেশেন্টের ভিড় হয়, ওখানে চাইলেও কিন্তু সরকারি পর্যায়ে খুব ভালো মতো মেনটেন করে এগুলো দেওয়া সম্ভব হয় না যথাসময়ে। এই একটা বড় ডিফারেন্স কিন্তু আমরা চোখে পড়েই, কারণ ওইখানে এখনও পর্যন্ত আমরা পিছিয়ে আছি। সরকারি জনমল বলি বা সরকারি পর্যায়ে যেসব ডেন্টিস্টরা আছে কাজ করছে, সংখ্যা এখনও অনেক কম, অনেক কম। কারণ বাংলাদেশের মানুষ প্রায় এখন প্রায় 18 কোটি, প্রায় 20 কোটি মানুষ। তো তাদের যে মুখে একদম বাচ্চাদেরও সমস্যা হচ্ছে, বড়দেরও সমস্যা হচ্ছে। তো এই যে সমস্যাগুলি তারা হচ্ছে সরকারি হাসপাতালে যাচ্ছে কিছু টাকা কমিয়ে চিকিৎসা করার জন্যে, ওখানে হয়তো বা একটু লম্বা সিরিয়াল পড়ে যেতে হয়। এবং পরিবেশটাও যে খুব বেশি রকমের আরামদায়ক সেই বিষয়টা আমরা এনশিওর করতে পারছি না। চিকিৎসা তো ভালো হচ্ছে, বা শুধু চিকিৎসা দিলে তো হবে না। একটি রোগী আসলে তার তো মানসিক একটা উন্নতির বিষয় রয়েছে, সেগুলি না হলে যদি আমরা প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করি, তাহলে কিন্তু দেশের মান এখন অনেক উন্নত বিশ্বে উদ্ভাবিত যে কোনো ইনস্ট্রুমেন্ট বলেন, ম্যাটেরিয়াল বলেন, আমাদের দেশের ডেন্টাল চিকিৎসকরা নিজেদের উদ্যোগেই সেগুলির সাথে পরিচিত হয়ে তার চেম্বারে বা প্রাইভেট ব্যক্তিগত চেম্বারে প্রাইভেট সেক্টরের বিষয় নিয়ে আরেকটু পরে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। কিন্তু আসলে বাইরের দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে কি আমরা আসলে এক কথায় যদি বলি আমরা কি পিছিয়ে আছি একটু, সেটা সেবাগত দিক থেকে, চিকিৎসার যে উন্নতর যে বিষয়টা, সেদিক থেকে আমরা আসলে কতটুকু কোন অবস্থানে রয়েছি? আমি দুইটা ভাগে ভাগ করি। একটি হচ্ছে চিকিৎসা প্রদানের পদ্ধতি, ডাক্তারের দক্ষতা। এই দুইটিকে আমরা খুব বেশি কোনো অবস্থায় বলবো না যারা পিছিয়ে আছি, আন্তর্জাতিক সমমানেরই। বাট চিকিৎসা দেবার যে পরিবেশ, এটি কিন্তু বাংলাদেশে এখন একটু পিছিয়ে আছে। বাইরের দেশের যেই চেম্বারের যেই তাদের ডেকোরেশন, স্টারালাইজেশন মেনটেন করতে গেলে রুগীদেরকে যেই পরিমাণে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, সেটার দিকে আমরা হয়তো কিছুটা পিছিয়ে আছি। কারণ আমাদের আসলে আবেগ, স্বজনপ্রীতি, আমরা যে সামাজিকতা, এটা আমরা এখনও পর্যন্ত দেখি রুগী ঢুকলে তার সাথে 4-5 জন আসছে। বাইরের দেশে কিন্তু এগুলো হয় না। রুগী একজনই আসেন, সে বাইরে থাকেন। আমাদের দেশে রুগীরা পারলে ক্লিনিকে একদম ওটি রুমে ঢুকে রুগীর হাত ধরে থাকতে চায়। মানা করলে ওই আবেগের বিষয়টি তাদের মধ্যে কাজ করে, তারা শুনতে চায় না। তো এই যে বিষয়গুলি আসলে যে একটু গ্যাপ, এটা আসলে পরিলক্ষিত হয়। এই জায়গাটা তো আসলে পেশেন্ট সেফটির বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত, অনেক বেশি গুরুত্ব। বাট পেশেন্ট কেন এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে চায় না, বা রুগীরা ভয় পায় যে দাঁতের চিকিৎসা অনেক ব্যথা লাগবে, এই জন্য চাই যে তার রিলেটিভ বা যে আসে তার কাছে বসে থাকুক। এই যেটা পরিবেশটাতে আমরা এখনো পর্যন্ত পিছিয়ে আছি, যেটা বাইরে স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আমরা যখন বাইরে চিকিৎসা নিতে চাই বা আমরা যখন কোনো ক্লিনিকে যে দেখি, ওরা কিন্তু বাংলাদেশের লোকরা কিন্তু বাইরে গেলে সেটা মেনটেন করছে। বাট দেশে আসলে মানুষের সেই যে পরিবেশগত কারণ, সেই কারণেই হয়তো বা যে সামাজিকতার কারণেই হয়তো বা ওই পরিবেশের বিষয়টি বাংলাদেশের মানুষের একটু আলাদা এখনো বাইরের থেকে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি আমাদের বাইরের দেশে এবং আমাদের দেশের একটা কম্পেয়ার, সেটা হচ্ছে কস্টিংয়ের বিষয়টা। যে বাইরে যারা থাকছে, বাংলাদেশে যারা, তারা বাংলাদেশে এসে ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের একটা কথা হচ্ছে যে বাইরে অনেক এক্সপেন্সিভ, বাট বাংলাদেশে লেস এক্সপেন্সিভ। তো বাইরে এটা এক্সপেন্সিভ হওয়ার রিজনটা আসলে কি? যেটা কেবলই বললাম যে চিকিৎসা প্রদানের পরিবেশ, আপনাকে যখন খুব ভালো মতো একটি পরিবেশ তৈরি করে রুগীকে চিকিৎসার পাশাপাশি ওয়েটিং রুম থেকে শুরু করে চিকিৎসা নিয়ে যাওয়া পর্যন্ত যে পরিবেশটি, সে সিস্টেমটাও অনেক ডেভেলপ করেছে। তারা অনলাইনে পেশেন্টের ডাটা কালেকশন করছে, আমাদের হয়তো হাতে লিখতে হচ্ছে ম্যানুয়ালি। তো এইসব কারণে কিন্তু ওদের এস্টাবলিশমেন্ট খরচটা অনেক বেশি। ওরা পুরোটা এসিকে রুমটাকে পুরো ঠান্ডা শীতল নিয়ন্ত্রিত করে রাখছে, প্লাস এই যে রুগীদেরকে কিছু এন্টারটেনমেন্ট ব্যবস্থা করছে, ঢুকছে হয়তো তাদের কফি করছে, চা খাওয়াচ্ছে। এই ধরনের যে একটি আলাদা খরচ, সেটা তো কোনো ডাক্তার নিজের পকেট থেকে দিচ্ছে না, সেটা আমরা কোনো না কোনোভাবে সেটাকে ইনকাম করে দিতে হচ্ছে। তো ওইখানে হয়তো বা আমরা আমাদের সাধারণ রুগীদের যেই অর্থনৈতিক অবস্থা,
সেটা চিন্তা করে ওই আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পারছি না ঠিকই, বাট চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা প্রদানের দক্ষতা, এটা আমি বারবারই বলছি যে আমাদের দেশে এখন স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা এবং এই যে জনবহুল, এই দুটোর জন্য হয়তো বা এই সার্ভিসটুকু আমরা দিতে পারছি না। আচ্ছা, আমি ডক্টর রুমা এখন আপনার কাছে একটু জানবো যে চিকিৎসকদের যে দক্ষতা, চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা, এই তিনটি দিক থেকে আপনি কিভাবে আসলে আলাদা করবেন বা পার্থক্য করবেন কিভাবে? এই তিনটি বিষয় তিনটার সাথে একটা রিলেশন রয়েছে। তো প্রশিক্ষণের ব্যাপারে আমরা যদি বলতে চাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাবে যে শহরে আমরা যারা আমরা থাকছি, তারা দেখা যাচ্ছে যে দেশের বাইরে থেকে হোক বা এখানে দেশের মধ্যে থেকে হোক, যেভাবেই হোক আমরা প্রশিক্ষিত হচ্ছি। কিন্তু এই যে প্রশিক্ষিত হওয়া যে আমরা ডক্টর যারা আছি, তারা কিন্তু আমরা মানে গ্রামে যে কিন্তু এই চিকিৎসাটা আমরা দিতে একটু মানে দ্বিধাবোধ করছি। কারণ হচ্ছে গ্রামের যে পরিবেশটা আছে, সেখানে আমার সাথে হয়তো বা এই পরিবেশে আমি ওরকমভাবে সুবিধাটা মানে নিতে পারছি না, বা পেশেন্টকে আমি ওইভাবে সুবিধাটা দিতে পারছি না। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে বিশাল একটা সমস্যা। এছাড়াও হচ্ছে আপনার গ্রামের যে দিকটা আছে, সেখানে হচ্ছে আমরা যে আধুনিক যে চিকিৎসার জন্য আমাদের যে সব ইনস্ট্রুমেন্ট বা ম্যাটেরিয়ালস আমাদের দরকার আছে, সেগুলো হচ্ছে গ্রামে আমাদের ওই পর্যায়ে আমরা এটাকে পৌঁছাতে এখন পর্যন্ত পারিনি। শহরে একটা সাফিশিয়েন্ট ইকুইপমেন্টস প্লাস হচ্ছে আমার ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে, সেগুলোরও আমার অনেক অভাব রয়েছে। আচ্ছা, আমরা এই বিষয়গুলো আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। সেই সঙ্গে ডক্টর রাজ আছেন, আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে চিকিৎসকদের যে দক্ষতা, সেটি আসলে বাংলাদেশের এই পর্যায়ে কতটুকু দক্ষ চিকিৎসক রয়েছেন, কতটুকু তারা কাজের সুবিধাটা করে নিতে পারছেন, স্পেসটুকু কতটুকু পাচ্ছেন, সেগুলো জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেক ডেন্টিস্ট রয়েছে, কিন্তু কতটুকু স্কিল ডেন্টিস্ট রয়েছে সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আমি ডক্টর রাজ আপনার কাছে একটু জানবো। জি, আপনি বলছিলেন যে অনেক ডেন্টিস্ট বাংলাদেশে আছে, আমরা স্বীকার করছি এখন আছে, বাট একটু পিছনের দিকে চাকাই। আমি পাশ করেছি 2000 সালে। সেই সময়ে আমার যে বিএমডিসি নাম্বার, আপনি জানেন যে ডাক্তারদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা, সেটাকে বাংলাদেশ মেডিকেল কাউন্সিল বলে, প্রতিটা ডাক্তারের তাকে একটা নাম্বার দেয়। আমার নাম্বার হচ্ছে 1158, 2000 সালে। তার মানে তার আগে কিন্তু ডাক্তারের সংখ্যা নাই বললেই ছিল, মানে ডেন্টিস্টদের সংখ্যা। এরপর থেকে এখন সেটা প্রায় 20,000-এর কাছাকাছি। এটি আনন্দের সংবাদ, অনেক ডাক্তার হয়েছে। তার বেশিরভাগই দেখা যাবে যে এই শহর কেন্দ্রিক প্র্যাকটিসটা করে। তো যার ফলে এখনও কিন্তু এই হাতুড়ে চিকিৎসকের যেই একটা আধিক্য, এটা কিন্তু ভালো মতো স্পষ্ট লক্ষ্য করা যায় যে যারা ডাক্তার না, কোনো চেম্বারে কাজ করে কোনো রকম কাজ শিখে তারা ক্লিনিক দিয়ে ফেলেছে আইনের চোখে ফাঁকি দিয়ে। এটি বড় ধরনের আইনের দণ্ডনীয় অপরাধ, বাট কেন জানি কীভাবে কোনোভাবে তারা ম্যানেজ করে এখনও পর্যন্ত দুঃসাহসটি দিচ্ছে। তো এখানে তো একটি বড় গ্যাপ তৈরি হয়েই যাচ্ছে। বাট যদি কোনো রোগী সচেতন হয়ে নিশ্চিত হয় যে তার মুখের সমস্যা নিয়ে পাশ করা, মানে বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসকের কাছে গিয়েছে, তাহলে কিন্তু তার চিকিৎসাটি নিরাপত্তার মধ্যেই রয়েছে। এখান থেকে অপচিকিৎসা হওয়ার সুযোগটি খুব নাই। যেমন ডক্টর রুমা বলছিল ওরাল ক্যান্সারের বিষয়টি, আপনি দেখবেন ওরাল ক্যান্সার বাংলাদেশে যতটি হচ্ছে, ম্যাক্সিমামই কিন্তু আসছে হয় গ্রাম থেকে, অবহেলা থেকে, অথবা তার মুখে একটি ছোটো ঘা ছিল, ওই হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে দীর্ঘদিন নানা ধরনের চিকিৎসা নিয়ে কোনো লাভ না হয়েই সেই ছোটো ক্ষতটি পরবর্তীতে ক্যান্সারের মতো ভয়াবহতায় রূপ নিচ্ছে। তো এই বিষয়গুলি আসলে আমাদের সচেতন হতেই হবে যে মুখের মধ্যে যে রোগী হোক না কেন, ডাক্তার নির্বাচন করার আগে যেন আপনি যেমনটি বলছেন দক্ষ চিকিৎসকটাকে নিশ্চিত করতে হবে। খুব সহজ কিন্তু এটি এখন আমাদের বাংলাদেশ ডিজিটাল যুগ, দেখবেন সবার হাতে গ্রাম পর্যায়েও ছেলেমেয়েরা কিন্তু একটু স্মার্টফোনের আওতায় চলে আসছে এবং ইন্টারনেট বাংলাদেশে খুবই সহজলভ্য। তো কেউ যদি চায় যে ডাক্তারকে নিশ্চিত হতে যে ডাক্তার আসলে ভুয়া চিকিৎসক কিনা আসলে আসল চিকিৎসকের সহজে করা যায়, কারণ ভুয়া চিকিৎসকও কিন্তু ডাক্তারের ড্রেস পরে, মানে অ্যাপ্রন পরে সুন্দর করে তার চেম্বার সাজিয়ে বসেছে। সাধারণ লোক কিন্তু বুঝতে পারবে না যে এটা আসলে ডাক্তার নাকি আসলে চিকিৎসক। বর্তমানে কিন্তু এটাই সব থেকে বেশি হচ্ছে আমাদের ডেন্টালে, খুব বেশি হচ্ছে, খুব বেশি। কারণ একটি জরিপও দেখা গেছে যে 20,000 বলছি বৈধ চিকিৎসক, বা তার মধ্যে প্র্যাকটিস করছে 15,000, এর বাইরে তার 4 থেকে 5 গুণ কিন্তু রয়েছে এই ভুয়া চিকিৎসক বা কোয়াক যাকে বলছি আমরা, যাদের কোনো শিক্ষার বা কোনো রকমের কোনো ব্যবহারিক শিক্ষা, কোনো নলেজই নেই ডেন্টাল সম্পর্কে, বাট এটা তারা দিচ্ছে। তো সেটাই বলছিলাম যে একটি রুগী যদি চায়
সে কোথায় যাচ্ছে সেটাকে আগেই নির্বাচন করা বা আগে দেখা সেটা সহজ। কারণ এখন এই যে বিএমডিসি যেটা বলছিলাম সংক্ষেপে, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, সংক্ষেপে BM&DC, এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। রিসেন্টলি তারা ফেসবুক ওপেন করেছে, ফেসবুক পেজ। তো আমরা এত ফেসবুকিং বুঝি, তো যদি আমরা কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আমার সন্দেহ হয় যে ইনি ডাক্তার না, ফলে ওই BMDCর আলাদা ফেসবুক পেজে যে ওই ডাক্তারের যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ দেওয়া যায়, কারণ প্রতি ডাক্তারের আলাদা নাম্বার রয়েছে এবং এই নাম্বারটি রুগীর দিতে ডাক্তার বাধ্য, বাংলাদেশ আইন অনুযায়ী এটা দিতে বাধ্য। হয়তো সাইনবোর্ডে থাকবে, প্রেসক্রিপশন প্যাডে থাকবে, একান্তই না থাকলে সে বলে দেবে আমার নাম্বারটি এটি। রুগীর সামনে বসেই কিন্তু মানে ডাক্তারের সামনে বসে কিন্তু রুগী এটা পরীক্ষা করে নিতে পারে। নাম্বার দিয়ে সার্চ দিলেই সেই ডাক্তারের ছবি আসবে, কি ডিগ্রি আছে সেটাও সে ইচ্ছা করলে দেখতে পারবে। ফলে সহজেই কিন্তু সে বুঝতে পারবে যে এই ডাক্তারটি আসলে BDS ডিগ্রিধারী বৈধ চিকিৎসক নাকি অবৈধ চিকিৎসক। যদি বৈধ চিকিৎসক হয় তো ডেন্টালের যে কোনো চিকিৎসায় তার কাছে নিলে সে নিরাপদে থাকতে পারবে। আচ্ছা, খুব চমৎকার বললেন। আরেকটা বিষয় এখানে আমার জানার আছে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আইনের কথা বললেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সরকারি চাকরি যারা করে তাদের কিন্তু গ্রামাঞ্চলে তাদের পোস্টিং হচ্ছে, কিন্তু সেই পোস্টিংটাকে তারা ইগনোর করে সেই ঘুরে ফিরে কিন্তু তারা শহরাঞ্চলে এসে কিন্তু তারা প্র্যাকটিস করছে। তো এই জায়গাটা কিন্তু গ্রামের মানুষরা বঞ্চিত হচ্ছে ট্রিটমেন্ট থেকে। এক্ষেত্রে আপনি তো বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের মহাসচিব, আপনার প্রত্যাশাটা আসলে কি সরকারের প্রতি বা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি, স্বাস্থ্য বিভাগ যারা রয়েছে, আপনাদের প্রত্যাশাটা আসলে কি? প্রথম প্রত্যাশাই হচ্ছে ডাক্তার হলেও কিন্তু আমরা মানুষ, আমরা যে গ্রামে চিকিৎসা দিতে যাচ্ছি বা করছি এখনও পর্যন্ত কিন্তু ওইখান থেকে আমাদের ডাক্তারদের, এটা নিয়ে বর্তমান সরকার অনেক লেখালেখিও করছে, এটা নিয়ে বলছে অনেক জায়গাতে, আমাদের কিন্তু বেতন কাঠামো এখনও পর্যাপ্ত নয়। কারণ এখনকার যে লাইফস্টাইল যাদের বাচ্চা কাচ্চা রয়েছে, এই ফ্যামিলি মেনটেন করতে গেলে তো মিনিমাম একটি খরচ লাগে। এই খরচটি আসলে সরকারি পর্যায়ে চাকরি করলে নিশ্চিত হতে একটু হিমশিম খেতেই হয়। এটা খুব সহজ কথা, মানতেই হবে। আমরা যেটাকে ব্যাখ্যা করি না কেন এটা খুব সহজ কথা। তো যখন দেখা যায় যে এরা হয়তো বা ওই সরকারি পাশাপাশি তারা প্রাইভেট প্র্যাকটিসের প্রতি কিছুটা হলেও ঝুঁকে পড়ছে। আর আরেকটি বিষয় হচ্ছে গ্রাম পর্যায়ের প্রাইভেট হাসপাতালগুলোতে আসলে যে ধরনের যন্ত্রপাতি থাকা উচিত সেটা কিন্তু দুঃখজনক হলেও সেটি এখনও পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। মানে একটা হাসপাতালে একটা দাঁত ফেলা বা ফিলিং করা এটা তো না, এখন দাঁতের চিকিৎসা অনেক আধুনিক। এখন বাংলাদেশে ডিজিটাল ডেন্টিস্ট্রি চলে আসছে, মানে সম্পূর্ণভাবে কম্পিউটারাইজ পদ্ধতি থেকে চিকিৎসা অনেক ক্ষেত্রে প্রদান করা হয়। আমাদের যে মাপ নিতে আমাকে ইমপ্রেশন নেওয়া হয় ম্যানুয়ালি না নিয়ে এখন ডিজিটাল পদ্ধতি চলে আসছে। আমরা যে দাঁতের ক্যাপ ব্রিজ লাগাই এগুলো আগে ম্যানুয়ালি করা হতো, সেগুলো এখন কিন্তু ডিজিটাল আওতায় চলে আসছে। তো এই চিকিৎসাগুলো কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় কেন্দ্রিক, জেলা পর্যায়ে কিন্তু এই চিকিৎসাগুলো আমরা দিতে পারছি না। তো যার ফলে দেখা যায় যে গ্রামের পর্যায়েও যারা ভালো চিকিৎসা নিতে চায় তাদের কিন্তু শহর কেন্দ্রিক হতে হচ্ছে। দেখা যায় ওই চিকিৎসকও কোনো না কোনোভাবে হয়তো শহরের সাথে লিঙ্ক করে এই চিকিৎসাগুলিকে প্রদান করতে হচ্ছে। কারণ হাসপাতালে এখনও পর্যন্ত পর্যাপ্ত ইকুইপমেন্ট যেটা দরকার সেটা যায়নি। কারণ এখন অনেক আধুনিকের মধ্যে একটি শব্দ না বললেই না, CBCT খুব কমন একটি ডায়াগনস্টিক পারপাসে একটি ডিভাইস, যেটা আমরা এক্সরের মারফতে যেটা দাঁতের মধ্যে দেখতে পারি সেটা 2Dতে দেখা যায়। বাট এটা 2Dতে কিন্তু দাঁতের দুইটা পৃষ্ঠ দেখা যায়, আর 3D মানে পুরো স্ট্রাকচারটাই দেখা যায় নিখুঁতভাবে, কোথায় কোন রোগ হয়েছে, তার সাথে সারাউন্ডিং কি সম্পর্ক রয়েছে এটা কিন্তু দেখা যায়। তো এই বাংলাদেশে চলে আসছে, অনেকদিন আগেই আসছে, বাট দেখা যায় বিভাগের পাশে জেলা পর্যায়ে এটা মানুষ বা রুগীরা পাচ্ছে না। যার ফলে রুগীরা কিন্তু কোনো না কোনোভাবে সেই শহর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক আসতে হচ্ছে। এখানে তো একটা গ্যাপ তো রয়েই যাচ্ছে। ডক্টর রুমা আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমনটি ডক্টর রাজ বলছিলেন যে আসলে শহরাঞ্চলে যে 2D 3Dর যে অত্যাধুনিক যে মেশিনটা অলরেডি চলে আসছে, তো গ্রামের মানুষরা তো সেই সুবিধাটা পাচ্ছে না। এটিকে আসলে সেট করার জন্য, অর্থাৎ এই কাঠামোটা তৈরি করার জন্য কি কি বিষয় আসলে আমাদেরকে একটু নজর দিতে হবে? এই কাঠামোটা একটু উন্নতি করার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সচেতনতা। আমরা যখনই মানে সচেতন হব তখনই আমরা বুঝতে পারবো যে আমাকে এই ট্রিটমেন্টটা এভাবে আমাকে করতে হবে। যেমন হচ্ছে গ্রাম পর্যায়ে আমাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দেওয়া হলো যে এই দাঁতটাকে আমার ফেলে দিতে হবে। যখন আমি বিশেষজ্ঞ একজন ডক্টরের কাছে যাচ্ছি শহরে, তখন সে আমাকে ওই দাঁতটা ফেলে দেওয়ার চেয়ে আমাকে দাঁতটাকে কিভাবে আমি সেভ করতে পারি সেটার দিকে আমাকে মানে সচেতন করে ওঠাবেন। এক্ষেত্রে সরকারের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শহরে কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যাতে গ্রামের সাধারণ মানুষের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের প্রত্যাশা কিন্তু আসলে এটাই যে শুধুমাত্র শহরের মানুষ যে সুবিধা পাবে
তা কিন্তু নয়, গ্রামের মানুষরাও যেন সমভাবে সুচিকিৎসাটা পেতে পারে, এটাই আমাদের সরকারের প্রতি প্রত্যাশা থাকবে। আমি ডক্টর রাজ আপনার কাছে একটু এখন জানবো, যেহেতু আপনি বলছিলেন যে আমাদের দেশেও অনেক আধুনিক চিকিৎসা সম্ভব হচ্ছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট কি রয়েছে যেটা হয়তো দেশের বাইরে হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত পৌঁছায়নি? যেমন আমরা যতটুকু জানি যে রোবোটিক ট্রিটমেন্ট যেটি বাইরে হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে মনে হয় এখন পর্যন্ত সেটি শুরু হয়নি, এই বিষয়টি আপনার কাছে একটু জানবো। কিছুটা শুরু হয়েছে, মানে ডেন্টালটা হয়নি, মানে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি একটা ফিজিওথেরাপির রোবোটিক একটা ওরা ল্যাব বসিয়েছে, দেখলাম আমি ওই প্রোগ্রামে ছিলাম, কাজ শুরু হচ্ছে। বাট এগুলো আসলে এত সেন্সিটিভ চিকিৎসা এবং এত ব্যয়বহুল চিকিৎসা, এগুলি যে আমরা অ্যাভেল করেও যে রোগীদের দিতে পারবো বিষয়টি এখন অত নিশ্চিত না। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু এখন মানে খরচের পিছনে যে অনেক টাকা দেবে ওই অর্থনৈতিক অবস্থাটাই নাই। ফলে আমরা কিন্তু এখনও চেষ্টা করি যে রুগীদের সাধ্যের মধ্যে রেখে আধুনিক চিকিৎসা কীভাবে দেওয়া যায়। তো যার ফলে যখন রুগীদের ক্রয় ক্ষমতা বা চিকিৎসা নেওয়ার যে একটি ক্যাপাসিটি ভালো হবে, আস্তে আস্তে এগুলো চলে আসবে। বাট রোবোটিক চিকিৎসায় সারা বিশ্বেও কিন্তু ডেন্টালের পারপাসে খুব যে বেশি অগ্রগতি হয়েছে এমনটি নয়। কারণ ডেন্টালের ম্যাক্সিমাম চিকিৎসাই ওই যে ডায়াগনস্টিক পারপাস এবং ডাক্তারের দক্ষতা দুটো যে মিলে যাবে, চিকিৎসা এমনি ভালো দেওয়া যায়। তো ওইটা বাংলাদেশে মোটামুটি যদি আমি বিভাগীয় কেন্দ্রে চিন্তা করি এখনও অনেক আধুনিক, একদম সেটা যেটা আমি একটু আগে বলেছিলাম, সিভিসিটির কথা, যেটা 3Dর কথা বলছি, ইমপ্ল্যান্টের কথা বলছি, ডিজিটাল ডেন্টিস্ট্রির কথা বলছি, এগুলো বাংলাদেশে পৌঁছে গেছে। রুগীরা যদি চায় হয়তো তার কাছে পাবে না, হাতের কাছে পাবে না, বাট বাংলাদেশ ছোট জায়গা, ছোট দেশ, চাইলে সে বিভাগীয় তার আশেপাশে বিভাগীয় শহরে যেয়ে কিন্তু সেই চিকিৎসার আওতায় আসতে পারে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যদি এই রোবোটিক ট্রিটমেন্টটা যদি পুরোপুরিভাবে প্র্যাকটিসটা শুরু হয়ে যায়, বাংলাদেশের মানুষ কি সেই ধরনের ট্রিটমেন্ট নিতে আগ্রহী হবে? হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আসলে আমাদের আগেই বললাম যে অর্থনৈতিক সচ্ছলতার উপর। কারণ যখনই আমি রোবোটিক সিস্টেমে কোনো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, সেটা ডাক্তারের যে নলেজ লাগবে সেই নলেজ গ্যাদার করতে এবং সেই ইনস্ট্রুমেন্ট ক্রয় করতে যে পরিমাণে ইনভেস্ট করতে হবে, সেটি আসলে রুগীদের কাছ থেকে নেওয়াটা এখনও পর্যন্ত আমাদের কাছে মনে হয় অতটা সহজলভ্য হবে না। আচ্ছা, আরও কিছু সময় লাগবে, তারপর হয়তো এটা যখন সহজলভ্য হবে, দাম কমে যাবে আন্তর্জাতিক বাজারে, তখন হয়তো কিছু কিছু কাজ আমরা এই বিষয়ে আমরা আমাদের আয়ত্তে আনতে পারবো। আমরা তো আসলে অনেকক্ষণ আমরা বাংলাদেশে ডেন্টাল চিকিৎসার কি সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাইবো আমি ডক্টর রুমা আপনার কাছে একটু জানতে চাইবো যে সাধারণত কোন সমস্যাগুলো বাংলাদেশের মানুষের কথা যদি আমরা বলি, ছোট থেকে বড়, কমন কিছু দাঁতের সমস্যার কথা একটু জানতে চাই। কমন দাঁতের সমস্যাগুলোর মধ্যে রয়েছে যে প্রথমে হচ্ছে দাঁত যে শিরশির করা, সেই বিষয়টা আছে। তারপরে হচ্ছে আপনার ক্যাভিটি তৈরি হওয়া। ক্যাভিটিটা ইজিলি তৈরি হয় কারণ হচ্ছে বাচ্চারা থেকে মানে শুরু করে বড়রা পর্যন্ত আমরা এই যে সফট ড্রিঙ্কস খাচ্ছি বা চকলেট খাচ্ছি বা আইসক্রিম খাচ্ছি, এগুলো খাওয়ার পরে আমরা মুখটাকে ওইভাবে নর্মাল যে পানি দিয়ে আমরা অন্তত কুলি করব সেটা আমাদের মানে করা হয়ে ওঠে না, যার ফলে অর্গানিজমগুলো যে আমাদের মুখের মধ্যে থাকে সেটা খুব সহজে দাঁতের পৃষ্ঠটাকে আপনার ক্ষয় করে ফেলে, আবার ক্যারিসটাকে আর কি তৈরি করার সাহায্য করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমার ক্যারিসটা অনেক বেশি হচ্ছে, তারপরে হচ্ছে মাড়ির রোগটা হচ্ছে। এটার হওয়ার কারণটা হচ্ছে আমরা ঠিকমতো দাঁতটাকে ব্রাশ করতে পারি না। আমাদের যেভাবে নিয়ম অনুযায়ী আমাদের দাঁত ব্রাশ করতে হবে বা নিয়মিত যে ব্রাশ করতে হবে সেটা নিয়মটা আমরা ফলো করতে পারি না। অর্থাৎ প্রপার ব্রাশিংটা হচ্ছে না বলে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সাথে রয়েছে আমরা এই যে স্মোকিং এর একটা রয়েছে, টেন্ডেন্সি রয়েছে আমাদের দেশের ছেলেদের মধ্যে। এছাড়া হচ্ছে যে পান, গুল, জর্দা, এগুলো তো আছে। আমরা এই যে স্মোকিং এর বিষয়টা বলেন, স্মোকিং আসলে কতটুকু দাঁতের ক্ষতি করে সেই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম স্মোকিং নিয়ে। আপনি যেমনটি বলছিলেন যে স্মোকিং যারা হচ্ছে পান, গুল এগুলো খাচ্ছে, এগুলো দাঁতের ক্ষতি করে থাকে। ডক্টর রাজ, আপনি যদি আমাদেরকে বলতেন যে স্মোকিং তো মানুষ করছে, মানুষ জানে যে স্মোকিং করলে সেটি ফুসফুসের ক্যান্সার তৈরি করতে পারে, ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে, কিন্তু দাঁতের সমস্যা কিভাবে করতে পারে? হ্যাঁ, শুধু যে ফুসফুসের ক্যান্সার করছে এমনটি নয়, মানে বিজ্ঞান স্পষ্ট প্রমাণ করছে যে এই ধূমপান বা তামাকের ব্যবহার, সেটা আপনি যেমন সিগারেট ধূমপান হতে পারে, জর্দা হতে পারে, গুল, সব কিছু কিন্তু এই তামাকের মধ্যে অন্তর্ভুক্ত। এই তামাকের প্রত্যেকটা
প্রত্যেকটা উপাদানই কিন্তু শরীরের ক্ষতিকর প্রভাব ফেলছে। মুখের মধ্যে বলেন, ফুসফুস তো আপনি বলছেনই, শরীরের যে কোনো জায়গায় এটার খারাপ প্রভাব আছে। অনেকের ধারণা যে ধূমপান না করলে তার বাথরুম হবে না, তার কাজের চঞ্চলতা আসবে না। কোনো প্রমাণ নেই, মেডিকেল এত বছর কোনো কিছু প্রমাণ করতে পারেনি এটার পক্ষে। বাট এটা খারাপ যে এটার হাজারো প্রমাণ আছে যে প্রতিটা জিনিসই খারাপ। আপনি জিনিস মুখের মধ্যকার অবস্থা, যারা ধূমপান করে তাদের মুখের মধ্যে প্রথমেই যে বাজে গন্ধ হয়। সামাজিক কোনো পরিবেশে তার সামনে কেউ বসলে একটু একটু অড গন্ধ তার মুখ থেকে চলে যায়। এরপরে আসে নিকোটিনের দাগ, খুব বিব্রতকর অবস্থা। আমরা দাঁতকে সাদা দেখতে পছন্দ করি, এর মধ্যে কালো দাগ, বিভিন্ন ধরনের দাগ কারোরই কাম্য নয়। তো ওইটা কিন্তু ধূমপান থেকে হতে পারে, এটা হচ্ছে লোকাল কারণ। এর পাশাপাশি মুখের স্বাস্থ্য নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে মুখটা ড্রাই হয়ে যায় যারা ধূমপান করে। আর ড্রাই মাউথ মুখের রোগের তৈরির অন্যতম প্রধান কারণ। যে যারা মুখ ড্রাই হয়ে আছে, মুখের ঠিকমতো লালার ফ্লো নেই, এইসব মুখে মাড়ির রোগ ক্যারিজ খুব কমন হয়েই থাকে। তো এর পাশাপাশি আছে বড় যে রোগটি না বললেই নেই, সেটা হচ্ছে ক্যান্সার। আপনি বলছেন ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সারও তৈরি করে ধূমপান অথবা জর্দা। এখান থেকে মুখের ক্যান্সারের পরিমাণ এত বেশি যে আপনি যারা মুখের ক্যান্সার হচ্ছে তাদের হিস্ট্রির পিছনে এটা পেয়েই যাবেন যে কোনো না কোনোভাবে সে তামাকের আওতায় আছে, সেটা ধূমপান হোক, জর্দা হোক, গুল হোক, কোনো না কোনোভাবে এর মধ্যে আছে। আর এর পাশাপাশি কিছু বিষয় আছে, এই প্রসঙ্গ নিয়েই বলে ফেলি যে শুধু তামাকের পাশে যে ক্যান্সারটি হয় সেটা আরেকটি কমন কোনো দেশের জন্য দাঁতের ভেঙে গেলে, অনেকে দাঁত ভেঙে যেয়ে মুখে রয়ে যায়, সেটা চিকিৎসা করে না। ওই ভাঙা দাঁত থেকে ঘষা লাগতে লাগতে মুখের নরম কলাতে প্রথমে ক্ষত হয়। এই ক্ষত নিয়ে আগেই বলেছি আমি কোয়াক চিকিৎসার কাছে যাই, ভালো চিকিৎসা পায় না, ওই ক্ষত থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ ক্যান্সারের রূপ নেয়। আচ্ছা, এই যে আপনি বলছেন যে ভাঙা দাঁত থেকেও অনেক সময় আলসার হতে পারে, এর থেকে ক্যান্সার হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা শুনেছি যে দাঁত যখন খুব শার্প থাকে সেটাও নাকি আসলে মুখের ভেতরের যে আমরা যদি মুখ গহ্বরের কথা বলি সেখান থেকে আলসার হতে পারে। এই শার্প দাঁত নিয়ে একটু জানবো আপনার কাছে, কারণ এই সমস্যাটার কথা অনেকেই কিন্তু বলে থাকে। মানে অনেকেই বলে থাকে কিন্তু কোনো গুরুত্ব দেয় না, ভাবছে যে একটু কেটে যাচ্ছে কী বা যাই আসে। আসলে শার্প দাঁত কখন হয়? কয়েকটা কারণে হয়। একটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ, যেটা কমন রোগ, দাঁতে ক্ষয় হয়ে দাঁতের একটি পার্ট ভেঙে শার্প হয়ে আছে। আবার অনেকে আছে দেখবেন ঘুমের মধ্যে বা রাত্রের বেলায় দাঁত ঘষে, কিন্তু কমন একটি বিষয়। আমরা মেডিকেল টার্মে একটা ব্রুক্সিজম বলি, যে নিজের অনিয়ন্ত্রিত একটি অবস্থার কারণেই দেখা যায় দাঁত ঘষে লাগছে, মানে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, রেগে গেছে, ঘুমের মধ্যে দাঁত ঘষে। এই ঘষার ফলে দাঁত ক্ষয় হয়ে দাঁত শার্প হয়ে যেতে পারে নানা কারণেই, বা দাঁত কোনো অ্যাক্সিডেন্ট দাঁত ভেঙে গেছে, ওই ভাঙাটা ওই বসে রেখে দিয়েছে, অথবা কারো কৃত্রিম দাঁত, খুব এর কমন কিন্তু যাদের আলগা দাঁত লাগাই তাদের একটা পার্ট ভেঙে যেয়ে একটা অংশ শার্প হয়ে আছে। আচ্ছা, মুখের মধ্যে যে কোনো অংশ যদি শার্প হয়ে যায়, সেটা ন্যাচারাল দাঁত হোক, কৃত্রিম দাঁত হোক, অথবা যারা এলোমেলো দাঁত ঠিক করতে বিভিন্ন ব্রেসেস করে স্কুলের মধ্যে পরিয়ে রাখে, ওটা শার্প হয়ে থাকতে পারে। যে কোনো শার্প কিছু অংশ মুখের মধ্যে রয়ে গেলে সেখান থেকে যদি মুখের ক্ষত হয়, সেটাকে কোনো অবস্থাতেই ছোট করে দেখার সুযোগ নেই। কারণ এই দীর্ঘমেয়াদী ক্ষত কিন্তু এখান থেকে খুব সহজেই ক্যান্সারে টার্ন নিতে পারে। এটা সবাইকে জানতে হবে যে মুখের মধ্যে যে কোনো ধারালো জিনিস বা কোনো শার্প জিনিস যেখান থেকে মুখ কেটে যাচ্ছে, ক্ষত হচ্ছে, এই ক্ষতটি 2 সপ্তাহ বেশি রয়ে গেছে, সেখানে ব্যথা হোক বা না হোক, সেটাকে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই এই অবস্থায় রাখা উচিত না। এখান থেকে অপূরণীয় ক্ষতি হতে পারে। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস আপনার কাছে জানবো যে আমরা তো বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি, বিভিন্ন রিসার্চ আমরা দেখেছি যে মুখে যদি কোনো অসুস্থতা থাকে, রোগ থাকে, সেখান থেকে বডির যে মেজর যে অর্গান সেগুলো এফেক্টেড হতে পারে। এই রিজনটা আসলে কি? খুব ভালো প্রশ্ন এটি, কিন্তু আমাদের কিন্তু মধ্যে এখন আমি রুগীদের বললে রুগী বিশ্বাস করে না এই কথাগুলি বললে। রুগী বলে দাঁত তো মুখে আছে ডাক্তার সাহেব, এখান থেকে আমার শরীরে কীভাবে যাবে? তো একটি বিষয় জানতে হবে যে মুখে যেই ব্লাড বা যে রক্তর সংযোজন এটি এত বেশি, বিশেষ করে মাড়িতে, দাঁতের গোড়াতে, এখান থেকে যখন ইনফেকশন হয়, সেই ব্যাকটেরিয়া বা জীবাণু যেটা তৈরি করে, জীবাণুর প্রোডাক্ট বলে থাকি আমরা, সেটি খুব সহজেই রক্তের সাথে মিশে শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে যেতে পারে। সম্প্রতি নানা গবেষণা এটা স্পষ্ট প্রমাণ করছে 2টি রোগের কথা। একটি হচ্ছে স্ট্রোক, খুব কমন কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে, এর স্ট্রোক করছে, তার স্ট্রোক শুনতেই পারি আমরা রিলেটিভের মধ্যে। স্ট্রোক মানে মস্তিষ্কে রক্ত সরবরাহটি ব্যাঘাত ঘটা। এটির পিছনে কিন্তু অন্যতম একটা দায়ী হিসাবে কারণ উল্লেখ করছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ। কারণ মাড়ির তৈরির পিছনে যে ধরনের ব্যাকটেরিয়া কাজ করে বা দাঁতের গর্ত তৈরি যে ব্যাকটেরিয়া কাজ করে, সেই ব্যাকটেরিয়াগুলোও কিন্তু আমাদের হার্টে যে বিভিন্ন প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, একই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এবং মস্তিষ্কের রক্ত সরবরাহের যে নালীগুলা বা যেই পথগুলি, সে পথগুলিও কিন্তু দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থাকলে সেই প্রোডাক্ট রক্তে মিশে সেই নালীটাকে চিকন করে দেয়, ফলে মস্তিষ্কের রক্ত সরবরাহটা অনেকটা বাধাগ্রস্ত হয়, ফলে পরিণত হয় স্ট্রোকে। এটা কিন্তু খুব একটি মানে একটা জানার বিষয়, এটা অনেকে মানতে চায় না,
কারণ মনে করি যে স্ট্রোক মানেই মনে হয় তার লাইফস্টাইলের কারণে হয়েছে বা খাওয়া দাওয়ার কারণে হয়েছে, হার্টের রোগ হয়তো অন্য কারণে হয়েছে, বাট এর পিছনে যে দাঁত এবং মাড়ির রোগ অনেক শক্তভাবে জড়িত, এটা এখনও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষরা এটাকে মানতে চায় না, বা মানলেও এটাকে পাত্তা দিতে চায় না। একটু গুগলস করলে বা একটু মানে নির্ভরযোগ্য তথ্য জায়গায় একটু সার্চ দিলে কিন্তু জানতে পারবে যে এই বিষয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং এটা প্রমাণিত যে মুখের রোগকে পুষে থাকলে সেখান থেকে শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, আপনি তো খুব চমৎকার করে বললেন যে এই যে মেসেজটুকু এটা অনেকেই আসলে জানে না, সেটা আসলে মানুষদেরকে কিভাবে জানানো যায় সেটা আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। আমি একটু ডক্টর রুমা আপনার কাছে একটু এখন শুনতে চাই যে বাচ্চাদের যে দুধ দাঁত হয়, আমরা জানি যে দুধ দাঁতের অনেকে যেটা করে থাকে যে খুব একটা যত্ন নেয় না, কারণ আমরা চিন্তা করি তার পরবর্তীতে তার পার্মানেন্ট যে দাঁতটা সেটা উঠবে। একটু যদি বলতে যে দুধ দাঁতের কি আসলেই কোনো যত্নের দরকার রয়েছে কিনা একদম ছোট বয়স থেকেই? আসলে বাচ্চাদের যে দাঁতটা তৈরি হয় সেটার টাইমিংটা হচ্ছে 37 ডেজ, অথবা আমরা বলি 6 সপ্তাহ থেকেই। মায়ের পেটে যখন বাচ্চাটা যখন তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের দাঁতের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমার তৈরি হতে থাকে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে একটা বাচ্চার জন্মের পরে যে দাঁতটা উঠবে সেটার চেয়েও মায়ের পেটে যখন বাচ্চাটা যখন থাকছে সেক্ষেত্রে শুরু থেকেই মায়ের যত্নটা নিতে হবে। যেমন হচ্ছে মাকে সেই সময় ভালো পুষ্টিকর খাবার দিতে হবে বাচ্চার দাঁতের গঠনের জন্য, যেমন ভিটামিন ডি দিতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো মাকে দিতে হবে। এছাড়া হচ্ছে মা যাতে স্মোকিং না করে, যদিও আমাদের দেশে স্মোকিংয়ের মেয়েদের ক্ষেত্রে আমাদের স্মোকিংয়ের প্রবণতা অনেক কম, তারপরে হচ্ছে মার যাতে হচ্ছে একটা ভালো একটা পরিবেশের মানে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে বাচ্চা যখন দাঁতটা হবে, সাধারণত দুধ দাঁতগুলো আমাদের মুখে দেখা যাচ্ছে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত এই দুধ দাঁতগুলো থাকছে। তখন বাচ্চাদের যে ছোট দুটো তিনটে করে দাঁত উঠতে থাকে, অনেকে মনে করে এটা ব্রাশ করার কিছু নাই, জাস্ট নরম একটা কাপড় দিয়ে তারা হালকা করে পরিষ্কার করে করতে হবে। এটা কি আসলে কোনো সায়েন্টিফিক ভাবে এটা কি প্রসিদ্ধ নাকি আসলে ব্রাশ করাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ? না, এই যে যখন বাচ্চার মুখে দুটো বা তিনটা দাঁত উঠছে সেক্ষেত্রে তো আমি বাচ্চাটাকে ব্রাশ ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে আপনি যেটা বললেন একটা ছোট একটা নরম একটা পাতলা কাপড় দিয়ে মুখটাকে ক্লিন করে দিতে হবে। কারণ হচ্ছে বাচ্চাটাকে তো ফিডিং করানো হচ্ছে এবং এই দুধের মধ্যে তো অনেক আপনার অর্গানিজমগুলো থাকছে। সেক্ষেত্রে বাচ্চাকে যদি আমি মুখটা মানে খাওয়ানোর পরে যদি ক্লিন না করে দিচ্ছি সেক্ষেত্রে বাচ্চাটা ওই অবস্থায় ঘুমিয়ে যাচ্ছে, আর ঘুমের মধ্যে তো ব্যাকটেরিয়া। তার মানে তো আমরা বলতে পারি যে দুধ দাঁতের যত্ন সেই একটা দুইটা যে কয়েকটা দাঁতই থাকুক তখন থেকে দাঁতের যত্নটা নিতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে দুধ দাঁতগুলো আমাদের 6 মাস বয়স থেকে 6 বছর বয়স পর্যন্ত এটাকে আমরা প্রাইমারি ডেন্টিশন বলি। এই সময়ের মধ্যে আমার মুখের মধ্যে শুধুমাত্র দুধ দাঁত থাকবে। আরেকটা টাইমিং আছে সেটাকে আমরা মিক্সড ডেন্টিশন বলি, তখন হচ্ছে আমার 6 বছর থেকে 12 বছর পর্যন্ত। এখানে আপনার মিক্সড ডেন্টিশন বলি, এখানে আপনার পার্মানেন্ট দাঁতগুলো থাকবে, সাথে সাথে আমার দুধ দাঁতগুলো যেগুলো থাকে সেগুলো থাকবে। তো আমার পাশাপাশি দুধ দাঁতের যত্নের মানে সাথে সাথে আমাকে কিন্তু পার্মানেন্ট দাঁত যেগুলো আছে সেগুলো কিন্তু যত্ন করতে হবে। আর এমনও দেখা যায় যে আমরা যদি আর্লি এজে একটা বাচ্চার যদি দুধ দাঁত ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে পার্মানেন্ট দাঁত যে উঠবে তখন ওর কিন্তু ওই বয়সটাই হয় না যে পার্মানেন্ট দাঁতটা উঠবে, সেক্ষেত্রে ওই জায়গাটা আমার কিন্তু ফাঁকা থেকে যায়। ওই জায়গাটা আমার যখন ফাঁকা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু আমার যে পার্মানেন্ট দাঁতটা উঠবে সেটা কিন্তু অনেক আঁকাবাঁকা হয়ে উঠবে। মুখের দাঁতের যে একটা অ্যালাইনমেন্ট বা একটা সজ্জা সেই জিনিসটা কিন্তু আপনার ঠিক হবে না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে কি করণীয় বা কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে সেটা একটু জানার চেষ্টা করব। আরও একটা বিরতি নিচ্ছি, বিরতির সময় হয়ে গেছে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে দুধ দাঁতের যত্নটা আসলে কেমন হওয়া উচিত। ডক্টর রাজ, আপনি যদি আমাদেরকে বলতেন যে যেমনটি ডক্টর রুমা বলছিলেন যে যখন দুধ দাঁত পড়ে যায়, খুব আর্লি পড়ে যায়, তখন তো পার্মানেন্ট দাঁত ওঠার হয়তো বা তার সময় হয়নি, তখন যে গ্যাপটা, তখন আসলে সেই অভিভাবকদের কি করণীয় তার বাচ্চার সেই দাঁতটাকে ফিল আপ করার জন্য? জি জি, খুব ভালো কোশ্চিন। তার আগে বলতে হবে দুধ দাঁত ফেলে দিতে হচ্ছে কেন। আসলে কারণটি কিন্তু আমাদের অবহেলা, যেটা বারবারই বলে আসছি।
আপনি বলছিলেন যে দুধ দাঁতের অল্প সময় থাকে, চিকিৎসা নিতে হয়, এই ধারণা অনেকের মধ্যেই নাই। আবার চিকিৎসকের কাছে নিয়ে গেলে বাচ্চা সহযোগিতা করবে কিনা চিকিৎসা নিতে, এটি একটি বড় প্রশ্ন রয়েই যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে এই দুধ দাঁত যখন থাকে, অর্থাৎ বাচ্চাদের বয়স যখন 2 বছর 3 বছর থাকে, তখন যে বাচ্চাদের বড়দের মতোই ব্রাশ করতে হয়, এই প্র্যাকটিসটুকুই মনে হয় আমাদের একটু কম। আর পাশাপাশি সেটাই বলেন যে রোগ শুরু হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সেই ধারণাটিও কম, যে বাচ্চা অনেক ব্যথা পেয়ে যাবে, কান্নাকাটি করবে, বাট এটা একদম ভুল ধারণা। দুধ দাঁতের যদি কোনো কারণে কোনো ক্যাভিটি বা কোনো রোগ হয়ে থাকে, চিকিৎসা নিতে হবে। তখনই চিকিৎসা নেয়, তাহলে কিন্তু দাঁতটিকে আগে ফেলে দিতে হয় না। বাট কোনো কারণে যদি ফেলেই দিতে হয়, সেই জায়গাটিতে আমাদের বিশেষ ডিভাইস রয়েছে, আমরা স্পেস মেনটেনার বলি, আমরা তৈরি করে এখানে বসিয়ে দেই, যাতে করে পাশের দাঁতগুলিকে সরে না আসতে পারে, যেটাতে উঠবে স্থায়ী সেই জায়গাটা পাই, এটা করে দেওয়া যায় এবং সহজ চিকিৎসা আমাদের দেশে এটাই। একটু আগে বলছিলেন যে বাংলাদেশের মানুষের কিছুটা সচেতনতার অভাব রয়েছে, যেমন তারা এই বিষয়টাকে মানতেই চায় না যে দাঁতের সমস্যা থেকে কার্ডিয়াক প্রবলেম হতে পারে, লাংয়ের প্রবলেম হতে পারে। এই যে বিষয়গুলো জানানোর বিষয়টা, সেটিকে আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করতে পারি, যেমন স্কুল, কলেজ বা বিভিন্ন কমিউনিটি লেভেলে কি ধরনের ক্যাম্পেইন করলে তাদেরকে জানানো সম্ভব? সবচেয়ে বড় বিষয় মানুষকে জানানো হচ্ছে মিডিয়া। আজকে যে কথা বলছি, মিডিয়ার মাধ্যমে যত লোককে ছড়ানো যাবে, আমরা যতই কাজ করি না কেন এত সহজ কিন্তু ছড়ানো যায় না। ফলে মিডিয়াকে এগিয়ে আসতে হবে। আপনি যেমন ধরেন জন্ম নিয়ন্ত্রণকরণ যে পদ্ধতিটি ছিল একসময়, প্রচারের মারফতে এটা বাংলাদেশের মানুষ জেনে গেছে। কোভিডের বিষয়ে এত প্রচার হয়েছে, মানুষ তখন সচেতন হয়েছে, কোভিড মোকাবেলা করেছে। এরকম প্রচার মারফতে প্রচুর এটা প্রচার দরকার যে মুখের চিকিৎসা বা মুখের রোগ পুষে রাখলে যে কোনো রোগী শরীরে হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেমনটি বলছিলেন, যেখানে অনেক মানুষ থাকে, স্কুল হতে পারে, মসজিদ হতে পারে, এই সমস্ত জায়গাতে যদি বিভিন্ন কমিউনিটি বেস জায়গাতে যদি আমরা বলি এই ধরনের প্রচার করি, তাহলে কিন্তু মানুষ জানতে পারবে। এবং যারা জানবে তারা যেন জেনে বসে না থাকে, তারা যেন আরেকজনকে জানায় যে আসলে মুখের রোগকে কোনো অবস্থায় পুষিয়ে রাখা বা ছোটো করে রাখার সুযোগ নেই। এখান থেকে মুখের স্বাস্থ্য নষ্ট হবে, দেহের স্বাস্থ্য নষ্ট হবে। আচ্ছা, খুব চমৎকার আপনি বললেন যে আসলে এই যে আমরা মিডিয়ার মাধ্যমে যে আসলে যে আমরা কথা বলছি, বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এটিকে আপনি বলছেন যে খুব চমৎকার একটা মাধ্যম। সেই সাথে স্কুল, কলেজে ক্যাম্পেইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর রাজ, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে বাংলাদেশে আসলে ডেন্টাল চিকিৎসার যে অবস্থাটা, আপনারা বললেন যে আসলে সচেতনতার অভাব, আধুনিক চিকিৎসারও কিছুটা অভাব রয়েছে। সেক্ষেত্রে সরকারের প্রতি অথবা স্বাস্থ্য বিভাগের প্রতি আসলে আপনাদের প্রত্যাশাটা কি, যে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আমরা বিশ্বমানের সেবাটা দিতে পারবো? প্রথম চাওয়াটি হবে জনবল নিশ্চিত করা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। বিভিন্ন গ্রাম পর্যায়ে যেই হসপিটাল রয়েছে, কমিউনিটি ক্লিনিকগুলি রয়েছে, সেখানে অভিজ্ঞ চিকিৎসককে নিয়োগটা নিশ্চিত করতে হবে। আসলে চিকিৎসক নয়, ডেন্টালটি কিন্তু টিম ওয়ার্ক, তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে এবং যন্ত্রপাতিগুলিকে পর্যাপ্ত সরবরাহ করতে হবে। সরবরাহ করলে হবে না, সরবরাহ করার পর সেটা মেনটেন হচ্ছে কিনা। কারণ আমাদের দেশে কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি হয়নি ঠিক করে, হঠাৎ নষ্ট হয়ে গেল, ওখানে যে কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি হয় না যে একদিনে যে ঠিক করে আসবে। তো সেগুলো যদি নিশ্চিত করা যায়, ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারিজ এবং চিকিৎসক, এই তিনটি যদি নিশ্চিত করা যায় গ্রাম পর্যায়ে, সেক্ষেত্রে আমরা আমাদের সরকারের প্রতি বা আমাদের স্বাস্থ্য বিভাগের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বেশি বেশি করে ডেন্টাল সার্জন, বেশি বলতে বেশি না, পর্যাপ্ত পরিমাণে ডেন্টাল চিকিৎসককে যদি নিয়োগ দেওয়া হয় সরকারি পর্যায় থেকে এবং নিশ্চিত করা হয় তারা গ্রামের বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট সহ সেবা দিতে পারছে, তাহলে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী মুখের স্বাস্থ্য রক্ষার যে বিষয়টি নিশ্চিত করতে পারবে। আচ্ছা, অর্থাৎ আমরা তো আসলে দেখছি যে বেসরকারি পর্যায়ে দেখা যাচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাটা বেশ উন্নতই আমরা বলতে পারি, কিন্তু গ্রামের মানুষজন কিন্তু সেক্ষেত্রে অনেকটাই বঞ্চিত হচ্ছে। এখানে কিন্তু একটা কস্টিংয়ের বিষয় চলে আসে যে কেন আসলে বেসরকারি যে ট্রিটমেন্টগুলো এত এক্সপেন্সিভ, দাঁতের ট্রিটমেন্ট, কিন্তু সরকারি পর্যায়ে তো আসলে ট্রিটমেন্ট ব্যবস্থাও নেই আর কস্টিংয়ের বিষয়টা নেই। কস্টিংটাকে যেন কমানো যেতে পারে, এক্ষেত্রে কি আপনি একজন মহাসচিব হিসেবে আপনাদের কোনো সুপারিশ বা কি আপনারা কখনো প্রস্তাব করেছেন বা প্রেরণ করেছেন? আমরা নিজেরা একটা কথা বলছি বা চেষ্টা করছি কোনো না কোনোভাবে নীতি নির্ধারক পর্যায়ে মেসেজটা পৌঁছাতে, যে এই যে দাঁতের ব্যবহৃত যে যন্ত্রপাতি বলি, সেটা ইনস্ট্রুমেন্ট হোক আর ছোট্ট জিনিস হোক, সেটাও কিন্তু আমাদের উন্নত দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। আমাদের বাংলাদেশে কিছুই তৈরি হয় না, ডেন্টালের কোনো কিছু তৈরি হয় না এখনও পর্যন্ত। তো এই তৈরির পিছনে নজর দিতে গেলে একটি লম্বা টাইমের বিষয় থাকে। বাট এটা অনুরোধ থাকবে যে যন্ত্রপাতিগুলো বাইরে থেকে আমরা নিয়ে আসছি, এগুলোর ট্যাক্সকে কমিয়ে ফেলতে, চিকিৎসা পারপাসের প্রয়োজন হলে কয়েক বছরের জন্য ট্যাক্স বন্ধ করে দিতে পারে। কিন্তু রোগীর সেবা দিচ্ছি আমরা জিনিসগুলিকে কিনে, ওগুলির দাম যদি কমে আসে, স্বাভাবিকভাবে ডেন্টাল চিকিৎসার যে খরচ সেটা অনেকটাই কমে আসবে। বা ডেন্টাল চিকিৎসা খরচের পিছনে দুইটি কারণই প্রধান।
একটি আমি মাত্র যেটা বললাম যে প্রতিটি জিনিস বাইরে থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয় একটি বড় অঙ্কের খরচ দিয়ে, এবং যেটা কিনে আনি ওইটাও কিন্তু খরচ অনেক বেশি যদি আমরা শতভাগ উন্নত বিষয় চিকিৎসা নিশ্চিত করতে চাই, খরচটি লাগে। আরেকটি হচ্ছে আমাদের সচেতনতার অভাব। আমরা শুরুতে চিকিৎসকের কাছে যাই না, যেটা হয়তো সামান্য চিকিৎসায় প্রতিটা মানুষের মানে খরচের সহনশীলতার মধ্যে দিতে পারতাম, এমন সময় আসে চাইলেও আমরা দিতে পারি না। চিকিৎসা জটিল হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়, খরচ আসলে এটা লেগেই যায়। আসলে খরচের বিষয়টি কিন্তু এখানে মুখ্য ভূমিকা পালন করে, কারণ আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে আমার দাঁতের সমস্যা হয়েছে, কিন্তু একটা দাঁত ফেলতে গেলেও আমরা যতটুকু জানি যে বেশ ভালো খরচ হয়। তো এই জায়গাটাতে আসলে কিভাবে আপনারা কাজ করতে পারেন, বা কাজ করলে আসলে মানুষ উদ্বুদ্ধ হতে পারে যে দাঁতের সমস্যা হওয়া মাত্র আমি ডেন্টিস্টের কাছে যেন যেতে পারি? আচ্ছা, এই দাঁত ফেলার কথাটি বললেন, দাঁত ফেলটি কখন ফেলছি? দাঁতে গর্ত হতে হতে নষ্ট হতে তো ফেলছি, বাট দাঁত গর্তের শুরুতে যদি কোনো রুগী ডাক্তারের কাছে আসতো, সিম্পল ফিলিংয়ের মাঝে দাঁতকে রক্ষা করা যেত, ফেলতে হতো না। শুরুতেই কথা মানতে হবে। তো এই ফিলিংয়ের পর্যায়ে আসলে কিন্তু আমি দাবি নিয়ে বলছি যে আমি ডেন্টাল সার্জনের দাবি নিয়ে বলছি যে সব বাংলাদেশের যে জনগণ রয়েছে তাদের কিন্তু যে আয়, সে আয় দিয়ে কিন্তু তারা এই ফিলিংয়ের চিকিৎসাটি করে নিতে পারবে। তো ওটি করে ফেললে দাঁত সুস্থ হয়ে যেত, বাট যায় না বলে বা খরচ বেশি হবে সেই ভয়ে থেকে যদি লাস্ট পর্যায়ে আসে তখন দাঁত ফেলতেই হয়। অ্যান্ড দাঁত ফেলে তো সমাধান না, তার দাঁত লাগাতেও হয়, ফলে খরচ কিন্তু বাড়তেই থাকে। শুরুতেই যদি আসতো তাহলে ফিলিংয়ের মাধ্যমে দাঁতকে ঠিক করা যেত। আমরা দেরি করে গেছি, দাঁত ফেলতে হচ্ছে বা রুট ক্যানাল করতে হচ্ছে, অথবা তারপরে ক্যাপ লাগাতে হচ্ছে, দাঁত ফেলে দিয়ে দাঁত লাগাতে হচ্ছে, সব প্রসিডিওরটাই কিন্তু একটু ব্যয়বহুল চিকিৎসার মধ্যে চলে আসে। সেই জন্য আমরা বারবারই বলি যে কষ্ট হোক বা না হোক, বছরে অন্তত 2 বার একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিলে শুরুতে তার রোগ ধরা পড়বে যদি কিছু হওয়া শুরু করে, এবং সামান্য চিকিৎসায় সামান্য খরচে সহজে তার চিকিৎসা সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, অর্থাৎ বড় বড় যে অসুখগুলো হচ্ছে দাঁতের, সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো যদি বাৎসরিকভাবে আমরা বছরে 2 বার যদি আমরা টেস্ট করতে পারি বা ফলো আপে থাকতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ডক্টর রুমা আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে একটা মানুষের দাঁত যেন সুস্থ থাকে, বেসিক কি বিষয়গুলো আমরা যদি মেনে চলি বা করতে পারি তাহলে আমাদের দাঁত ভালো থাকবে? আমরা জানি যে সুস্থ দাঁত মানে সুন্দর হাসি, তো এই সুন্দর হাসিটাকে আমাদের ধরে রাখতে হবে, আর সেজন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে নিয়মিত এবং নিয়ম অনুযায়ী আমাদেরকে 2 বার করে ব্রাশ করতে হবে। এটা গেল হচ্ছে দাঁতের ব্রাশের ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর যেটাকে বলি, সেটাকে আমাদের ভালো রাখতে হলে আমাদেরকে মাঝে মাঝে লবণ গরম পানি দিয়ে কুলি করা যেতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন প্রকার মাউথওয়াশ আমরা ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশের পরেও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যেগুলো খাবারগুলো আমাদের ব্রাশের মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারছি না, সেটা পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন প্রকার ফ্লসিং ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার সুতার মতো একটা আচ্ছা, অর্থাৎ ডেন্টাল ফ্লস ইউজ করাটা আসলে ইম্পর্টেন্ট। ডেন্টাল ফ্লসটা আমরা ইউজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ধূমপান মুক্ত থাকতে হবে, পান, তারপরে হচ্ছে গুল, জর্দা, এগুলো থেকে আমাদের অ্যালকোহল, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের আলোচনা থেকে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পেরেছি যে আসলে দাঁতের চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মৌলিক স্বাস্থ্যের একটা অংশ। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁতের চিকিৎসার বাস্তবতা। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।